প্রায় ৫ মাস হয়ে গেল ইউনূস সরকারের। এই কমাসেই যত সংকট সামনে এসেছে তা কোনো না কোনোভাবে কাটিয়ে উঠেছে কিংবা সমস্যা নিয়েই সামনে এগিয়েছে। কিন্তু এবার যেন গভীর অন্ধকারে হাতড়াচ্ছে উপদেষ্টারা, বুঝে উঠতে পারছে না, তাই তো? প্রশাসনের হৃৎপিণ্ডে আগুনকাণ্ড অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে এসেছে। যেমন সচিবালয়ে আগুন লাগার ঘটনার জেরে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো সাময়িকভাবে, কিন্তু স্পষ্ট এবং যৌক্তিক কোনো ব্যাখ্যা দাঁড় করাতে না পারায় সচিবালয়ের আগুন ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। একই সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে তোলপাড়, সেটিও গণমাধ্যম ইস্যুতে। সময় টিভির কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার খবর প্রকাশ পেয়েছে বিশ্বের প্রমিনেন্ট সংবাদ সংস্থাগুলোতেও, যদিও হাসনাত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিয়েছেন। এই সুযোগেই বিএনপির সুর আরও উচ্চকিত হল। বিএনপির কিছু কিছু নেতার কথাবার্তায় মনে হচ্ছে যেন কোনো সংস্কার দরকার নেই, ঘুম থেকে উঠেই দেখি নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার বিদায় হয়েছে। এসব ছোট ছোট ঘটনাগুলো এক হয়ে সরকারের সামনের পরিস্থিতিকে মহিরুহ মনে হচ্ছে। কিন্তু একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর কেন এমন সব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে, যেখানে দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত? রাজনৈতিক ও জনপ্রশাসন বিশ্লেষকদের প্রশ্ন, অভ্যুত্থান চেষ্টা কিংবা অভ্যুত্থান পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় থাকবে তার ক্যারেক্টার বা চরিত্র কেমন হওয়া উচিত? সেই জায়গায় ঘাটতি থাকায় প্রত্যাশার প্রাপ্তির ফারাকটা বেশ আমার মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার ঠিক এই জায়গাটিতেই খাবে খাচ্ছে। তারা মনে করিয়ে দেন মিশর, তুরস্ক এবং শ্রীলঙ্কার কথা। 2016 সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হঠাতে তুরস্কে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, যা জনগণের প্রচেষ্টায় ব্যর্থ হয়। কিন্তু সেই ব্যর্থ অভ্যুত্থানের পরের গল্পটা ছিল আরও কঠিন। সরকারি হিসেবেই অভ্যুত্থানের দায়ে রাতারাতি সামরিক বাহিনীর প্রায় 6000 সদস্যকে বন্দী করা হয়। এর মধ্যে 4 জন জেনারেল আর 29 জন কর্নেল। অপসারণ করা হয় প্রায় 3000 বিচারপতিকে। চাকরি গিয়েছিল হাজার হাজার আমলার। অন্যদিকে মিশরে আরব বসন্তের হাওয়া লেগেছিল, পতন হয় 3 দশকের স্বৈরাচারী শাসক হোসনি মোবারকের। কিন্তু গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে 2 বছরও টিকেনি মুরসি সরকার। এর বড় কারণ ছিল সাধারণ জনগণের ভোটে ক্ষমতায় আসতেও আমলাতন্ত্র চালানোর মতো দক্ষ লোকের অভাব ছিল পদে পদে। বিশেষজ্ঞরা সামনে আনেন শ্রীলঙ্কার প্রসঙ্গ। কলম্বোতে রাজাপাকসের পলায়ন অনেকটা শেখ হাসিনার মতোই। এরপর অর্থনীতির ধ্বংসস্তূপ থেকে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় দেশটি। 69% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে এখন যা প্রায় শূন্যের কোটায়। এই ঘুরে দাঁড়ানোর পিছনে আমলাদের সততাই মূল কারণ, কেননা দেশটিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে। তাহলে বাংলাদেশে 5 মাসেও আশার আলো দেখতে পাচ্ছে না কেন? বরং কোনো কোনো ক্ষেত্রে পতিত হাসিনার আগে উন্নয়ন পরে গণতন্ত্র মডেলের মতো, যেখানে শোনা যাচ্ছে আগে হাসিনার বিচার সংস্কার পরে নির্বাচন। কিন্তু এই যে সংস্কার, সেখানে কমিশন গঠন ছাড়া তার দৃশ্যমান উদ্যোগই বাকি, সেই প্রশ্নও উঠছে। যেসব উপদেষ্টারাও আছেন পরিষদে, গুটি কয়েক বাদে তাদেরও ফেস ভ্যালু কম। এখনো দেশের বেশিরভাগ মানুষই চিনেন না তাদের, জানেন না তারা কি করছেন। তাদের চালাচ্ছেন পুরনো ফেসিবাদ কাঠামোর আমলারা, যাদের কাছে কিনা পরাজয় মেনে নিয়েছিল ঝানু পলিটিশিয়ান মোহাম্মদ নাসিম ও তুফাইলরাও। তাহলে কি করা উচিত? ঠিক এই সময়ে এসে এমন প্রশ্নের জবাব দেওয়াও মুশকিল। তবে সচিবালয়ে সাংবাদিকদের পথ বন্ধ হোক আর যাই হোক, দ্রুত তদন্ত প্রতিবেদন এবং ব্যবস্থায় বলে দেবে এই সরকারের ভবিষ্যৎ কি।